রাজশাহীতে বাড়ির পাশে কবরস্থানে দাফন করা হলো শিশু সাজিদকে। এমন বিদায় মানতে পারছে না কেউই। বরেন্দ্র অঞ্চলের অসংখ্য পরিত্যক্ত গভীর নলকূপ যেন মরণ ফাঁদ। বোরিং এর মুখ এরকম খালি আছে, অনেক বোরিং আছে। যে দুর্ঘটনা করেছে এটা তো ঠিক করেনি, এটা বোঝা রাখতে হতো। রংপুরে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় এক শিক্ষার্থী গ্রেপ্তার। ঋণ পরিশোধের জন্য অর্থ লুট করতেই দুজনকে খুন করে মোরসালিন, বলছে পুলিশ। ধার দেনা পরিশোধের জন্য সে চাপে পড়ে, উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা সেই কোণটা নিয়ে সেই কাজটা করে। চাঁদপুরে দুটি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত বিএনপি তৃণমূল। প্রার্থী পরিবর্তনের দাবিতে অব্যাহত কর্মসূচি। ভোটের মাঠে প্রভাব পড়ার শঙ্কা। শীতের শুরুতেই নাটোরের গ্রামাঞ্চলে খেজুর গুড় তৈরির ধুম। ব্যস্ত সময় কাটছে গাছিদের, সরবরাহ হচ্ছে জেলার বাইরেও। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, শুরুতেই জানাবো, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের খবর। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসাধীন। জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্তের প্রয়োজন। মেডিকেলে তাকে নিয়ে আসা প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় জনসংযোগ করছিলেন ওসমান হাদি ও তার সমর্থকরা। তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। বেলা 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় মোটর সাইকেলে করে আসা আততায়ীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। হাদির একজন সহযোগী জানান, লিফলেট বিলির পর সবাই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন, আলোচনা করবেন, এমনটাই পরিকল্পনা ছিল। এর মধ্যেই হাদির উপর হামলার খবর আসে। এই ঘটনার পর তার অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঢাকা মেডিকেলে ছুটে গেছেন। হাদির শারীরিক অবস্থা সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি চিকিৎসকরা। এদিকে ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। হামলার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাব তার কাছে। রাব্বি, বেশ কয়েকজন রাজনৈতিক নেতাই তো হাসপাতালে এসেছেন, কি বলছেন তারা? তাদের আগমনে ইনকিলাব মঞ্চের কর্মীদের বক্তব্য কি? নাগরিক পার্টি, ইসলাম, সেই সাথে অন্যান্য নেতারা তারাও কিন্তু এসেছেন ওসমান হাদিকে খবর নিতে হাসপাতালে এসেছেন। সেই সাথে আমরা দেখেছি তার আগে অন্যান্য রাজনৈতিক যে দলগুলো, ছাত্রদল সহ বিএনপির নেতাকর্মীরা যারা রাজনীতি করেন বা দেশের সামনে ভোট আসছে, ভোটের তারিখ ঘোষণা হয়েছে, এই যে আজকে যিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আছেন, জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন, তিনি একজন ঢাকা আসনের সম্ভাব্য প্রার্থী, তিনি নির্বাচন করবেন, গণসংযোগ শুরু করেছেন। তিনি ফেসবুকে কিন্তু খুব জনপ্রিয় এবং নানান কিছু নিয়ে তিনি খুব আলোচিত। এমন নাগরিক ইনকিলাব মঞ্চের অন্যতম একজন নেতা, তার এই অসুস্থতার খবরে, গুলিবিদ্ধের খবরে পুরো হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য মানুষের চাপ, নেতাকর্মীদের চাপ। আমরা দেখেছি সেনাবাহিনীর কয়েক প্লাটুন সদস্য এই হাসপাতালের নিরাপত্তায় তারা এরই মধ্যেই দায়িত্ব পালন করছেন। সেই সাথে দেখেছি বিজিবির সদস্যরা এখানে আছেন, পুলিশ তো আছেনই, আনসার তো হাসপাতালের প্রোটেকশনের দায়িত্ব পালন করে থাকেন। তবে সময় যত বাড়ছে, নেতাকর্মীরা কিন্তু ততই কিন্তু নেতাকর্মীদের চাপ বাড়ছে এবং সবাই এক ধরনের চিন্তিত এই অর্থেই যে তাদের প্রিয় মানুষটি, প্রিয় নেতা
ওসমান হাদি তার চিকিৎসার সবশেষ আপডেটটি জানতে চাচ্ছেন। আমি একটু বলতে চাই যে বিভিন্ন সূত্র থেকে যে যে তথ্যগুলো আমার কাছে এসেছে, আনুষ্ঠানিক কোনো তথ্য না, সবশেষ যে তথ্য যে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে এবং জরুরি যে অপারেশনগুলো, সেই অস্ত্রোপচারের কাজগুলো চলছে। গুলি আপনি দেখেছেন সিসি ফুটেজ, গুলি কিভাবে বিদ্ধ হয়েছে সেই দৃশ্যটি আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং আমরা যে ফুটেজ আমরা দেখেছি তাতে তাকে ডাক্তাররা প্রথম থেকেই বলে আসছিলেন আশঙ্কাজনক। এবং এখানে এনসিপির নেতাকর্মীরা, সেই সাথে তার ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা, তারা আসলে এখন এই হাসপাতালের সামনে অপেক্ষা করছেন সবশেষ আপডেটটুকু পাবার জন্য, যে তাদের প্রিয় মানুষটি সুস্থ কিনা, তাদের প্রিয় মানুষটি এই যে ভোটের মাঠের যে লড়াই, সেই লড়াইয়ে সুস্থভাবে অংশ নিতে পারবেন কিনা। যদিও কিন্তু যেই ফুটেজটি আমাদের কাছে এসেছে, যেভাবে খুব কাছ থেকে টার্গেট করে গুলি করা হয়েছে, সুস্থ হবার শঙ্কা কিন্তু থেকেই যায়। চিকিৎসার যে ভাষা, সেই ভাষায় যদি বলি, তিনি খুব গুরুতর অবস্থায় আছেন। এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ওসমান হাদির চিকিৎসায় তিনি নিজেই এসেছেন, তিনি নিজে চিকিৎসকদের সাথে কথা বলছেন। তাদের কাছ থেকে আমরা সবশেষ আপডেটটুকু জানার চেষ্টা করবে। তবে এখন যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, হাসপাতালের সব দিকেই নেতাকর্মী, এখানে ছাত্র জনতারাও আসছেন। আমরা দেখেছি যে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস যখন আসেন তখন এক ধরনের হট্টগোল অবস্থা তৈরি হয়। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ স্যার, সেই সাথে প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল কিন্তু হাসপাতালে এসেছেন, ওসমান হাদিকে দেখতে এসেছেন, চিকিৎসকের সাথে কথা বলতে এসেছেন। সবাই আসছেন। আসলে আমি বলে শেষ করতে পারবো না। নেতাকর্মী, আমরা জামায়াত ইসলামের আমিরকেও দেখেছি ছুটে এসেছেন, তিনি নিজে অসুস্থ ছিলেন। সবাই ছুটে আসছেন, চিকিৎসকের সাথে কথা বলার চেষ্টা করছেন। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আসলে এখন চিকিৎসকরা গণমাধ্যমকে তথ্য দেওয়ার মতো সেই সময়টি তাদের নেই। আমরা অবশ্যই সব দিন আরও কিছু সময়ের মধ্যে হয়তোবা আমরা কারো বক্তব্য, কোনো চিকিৎসকের বক্তব্য আমরা পাবো। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসেছেন। রিয়াজ, এই মুহূর্তে হামলাস্থলের পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। শাওন, ঘটনাস্থলে এখন আসলে উৎসুক মানুষ, গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। এবং আমরা যদি স্পটে দেখি, মূলত এই জায়গাটিতে শরীফ আল হাদিকে গুলি করা হয়েছিল এবং তারপর তিনি যখন একটু সামনে এগিয়ে যান রিক্সা সহ, তখন সেখানে পুরো রাস্তাটিতে রক্ত পড়ে আছে। আর এখন দেখছেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এখানে এসেছেন, ক্রাইম সিন ইউনিটের সদস্যরা, তারা এখানে এসে গুলির খোসা এবং গুলির যে সামনের অংশ সেইটি পেয়েছেন এবং একটি থেকে আরেকটি দূরত্ব অন্তত 15 থেকে 20 গজ দূরে গিয়ে সেটি পড়েছে। অর্থাৎ খোসা যেখানে পড়েছে তার থেকে 15 থেকে 20 গজ সামনে গিয়ে সেখানে গুলির যে সব সামনের অংশ বা মাথা সেটি পাওয়া গেছে। এখন পর্যন্ত আসলে এখানে পুরো এলাকাটা একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যেমন আসছেন, পাশাপাশি উৎসুক মানুষও রয়েছে। আর পুরো যে স্থানটি রয়েছে, আপনি যদি একটু আমরা যদি দেখাতে চাই, যে পুরো স্থানটি একেবারে ক্রাইম সিন যেহেতু অধীনে চলে গেছে, অর্থাৎ যেহেতু এটি ঘটনার আলামত, সেই কারণে এটি সিআইডি ক্রাইম সিনের যে নির্দিষ্টকরণ যে রশি বা ফিতা সেটি দিয়ে ঘিরে রেখেছে যাতে এখানে কেউ প্রবেশ না করে। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে যেখানে শরীফ আল হাদির রক্ত ঝরেছে বা রক্ত দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আর আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে এটি আসলে যেহেতু তাৎক্ষণিকভাবে ঘটনাটি ঘটেছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্লুই তারা পাননি বা তারা চেষ্টা করছেন যে এবং একটি সিসিটিভি ফুটেজ, অর্থাৎ এই এলাকাটিতে এত ফাঁকা যে এখানে শুধুমাত্র একটি বা ঘটনাস্থল যে জায়গাটাতে, সেখানে শুধুমাত্র তার পাশে একটি বহুতল ভবন রয়েছে, সেই বহুতল ভবনের একটি সিসিটিভি ক্যামেরা দিয়েই মূলত সেই ফুটেজটি পাওয়া গেছে। আর অন্য যেগুলো দিয়ে সেগুলোতে শুধুমাত্র একটি মোটরসাইকেল চলে গেছে এবং যারা এসেছিল তারা যেহেতু জ্যাকেট পরা ছিল এবং মাস্ক পরা ছিল বা মুখ বন্ধ ছিল, সেই কারণে এখন পর্যন্ত স্পষ্ট করে দেখা যায়নি কারা গুলি করেছিল। তবে গুলি করার উদ্দেশ্যটি সেটি নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছে তারা খুব চেষ্টা করছেন যাতে যত দ্রুত সম্ভব এটিকে চিহ্নিত করা যায়। শোক, বেদনা আর অশ্রুজলে শেষ বিদায় জানানো হলো শিশু সাজিদকে। রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিহত 2 বছরের শিশুটির জানাজায় অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে বাড়ির পাশের সামাজিক কবরস্থানে দাফন করা হয় সাজিদকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক সন্তপ্ত শিশুটির পরিবারকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা।
প্রিয় সন্তানের চিরবিদায়ের দিন ছোট সন্তানকে বুকে চেপে সান্ত্বনা খোঁজার চেষ্টায় সাজিদের মা। ছোট্ট সেই শিশুটিও বুঝিবা টের পেয়েছে আজ বিষাদের দিন। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সাজিদের জানাজার নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে তাকে দাফন করা হয় বাড়ির পাশের কবরস্থানে। সাজিদের বাবা এ সময় তার সন্তানের জন্য দোয়া চান সবার কাছে। আমি সবার কাছে সবার প্রতি খুব কৃতজ্ঞ। আবারও দোয়া চাই যাতে সবাই দেশবাসী সবাই যাতে আমার ছেলের জন্য দোয়া করে। আমার এইটুকু চাওয়া, আর কিছু চাওয়া নেই। প্রশাসনের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউএনও, তুলে দেন নগদ 25,000 টাকার সহায়তা। আসলে তো সান্ত্বনার কোনো ভাষা তো আসলে নাই, তারপরেও তাদের কষ্টটা যেন আমরাও ভাগ করে নিতে পারি, সেজন্যই শুধু আশা। গত বুধবার দুপুরে বাড়ির সামনের মাঠে মায়ের সাথে হাঁটতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। 32 ঘন্টা পর বৃহস্পতিবার রাতে উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শিশু সাজিদের মৃত্যু কাঁদিয়েছে গোটা দেশকে। আলোচনায় এসেছে খোলা মাঠে থাকা গভীর নলকূপের গহীন গর্ত, কিন্তু বরেন্দ্র অঞ্চলের বড় অংশ জুড়ে রয়েছে এমন অসংখ্য গভীর নলকূপের পাইপ ও গর্ত। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় একাধিক জায়গায় খোঁজাখুঁজির পর মেলে নলকূপ বসানোর মতো স্থান। তবে পরিত্যক্ত গহীন গর্তগুলো ঠিকমতো ভরাট হয়েছে কিনা তা দেখভালে থাকে না কোনো উদ্যোগ। এতে দিন দিন মরণ ফাঁদ হয়ে উঠছে গর্তগুলো। যে গহীন গর্তে পড়ে শিশু সাজিদের মৃত্যু হলো, তার থেকে প্রায় 50 মিটার দূরত্বে একই রকম আরও একটি গভীর নলকূপের পরিত্যক্ত গর্ত। জমির মালিক কসিরউদ্দিন নিজেই গেল বছর জমি ও পুকুরে সেচ দিতে এসব জায়গায় গভীর নলকূপ বসানোর চেষ্টা চালান, কিন্তু 150 ফুটের বেশি পাইপ বসানোর পরেও পানির অস্তিত্ব না মেলায় সেগুলো পরিত্যক্ত করা হয়। ওটার গভীরতা ছিল 180 ফুট। একদম শেষ পর্যন্ত তো মাটি দিয়ে ভরাট করা সম্ভব না, কারণ ওপরে সামান্য কিছু দেওয়া ছিল। এই যে বন্যা হলো, বন্যার জন্য হয়তো মাটিটা ভিতরে ধসে গেছে। তানোরের কোয়েলহাট গ্রামেই শুধু নয়, পরিত্যক্ত এমন নলকূপের গর্তের ফাঁদ রয়েছে পুরো বরেন্দ্র অঞ্চল জুড়ে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় একটি গভীর নলকূপ বসাতে একাধিকবার প্রচেষ্টা চালাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই পরিত্যক্ত সেই পাইপ ও গর্তগুলো আর ভরাট করা হয় না। বোরিং এর মুখ এরকম খালি আছে, অনেক বোরিং আছে, তারা ঢাকে না, তো ঢাকে না। এই প্রথম কেবল আমাদের এলাকায় প্রথম এটা অ্যাক্সিডেন্ট হলো। পানির সমস্যা বেশিরভাগ আবাদ দিলে আপনার ধরেন যে 180-90 ফিট কাটলে পানি, তারপরে আবাদের সমস্যা হয় আমাদের। নিয়ম অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন গভীর নলকূপ বসাতে সেচ কমিটির কাছ থেকে অনুমতি নিতে হয়। অভিযোগ রয়েছে অনুমতি ছাড়াই দেদার বসানো হচ্ছে এসব নলকূপ, ফলে কতগুলো নলকূপ পরিত্যক্ত হচ্ছে তার হিসাব রাখে না কেউ। ওইভাবেই তো করছে, এটা ওইভাবে করা, অনুমতি ছাড়াই যাই তাই করতে পারবে। ডলার দিতে হয়, ডলার দিলে পরে তখন অনুমতি দেয়। শুধু নতুন করে বসানোর ক্ষেত্রেই নয়, বহু বছর আগে বসানো গভীর নলকূপ অকার্যকর হয়েও পরিত্যক্ত হচ্ছে সেগুলো। আমার বোরিংয়ে আপনার পানি উঠছে না, সেক্ষেত্রে আমাকে আবারও বোরিং করা লাগবে। সেজন্য আপনার ওই নিচে যে আমি বোরিং করবো। বোরিং করার সময় যে বালুর স্তরটা পাওয়া যায় না, পানির স্তরটা পাওয়া যায় না, তখন মনে করেন যখন তাই সরাই আর অন্য জায়গায় চেষ্টা করে দেখতে হয়। শিশু সাজিদের দুঃখজনক মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। তারা এখন এসব পরিত্যক্ত নলকূপের হিসাব বের করতে উদ্যোগী হয়েছে। পরশুদিনই যেদিন ঘটনাটা ঘটেছে, বিএমডিএকে আমি নির্দেশনা দিয়েছি যে এরকম আরও কোনো অবৈধ কোনো গর্ত বা এরকম আরও কিছু আছে কিনা সেগুলো আইডেন্টিফাই করতে, এবং করা হলে সেগুলো কারা করেছে তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। ব্যক্তি মালিকানার ডিপগুলার কি অবস্থা দাঁড়াচ্ছে, তারা নিয়ম মাফিক খনন করছে কিনা, তারা এবং খননের যদি কোনটা পরিত্যক্ত হয়ে যাচ্ছে সেই খননগুলো তারা বন্ধ করছে কিনা, এই জন্য একটা বোর্ড গঠন করে এগুলো তদারকি করা উচিত। সাম্প্রতিক এক সরকারি পরিপত্র অনুযায়ী রাজশাহী সহ 3 জেলায় বিস্তৃত বরেন্দ্র অঞ্চলে নতুন গভীর নলকূপ স্থাপনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিবলি রহমান, যমুনা নিউজ, রাজশাহী। রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যার ঘটনায় মোরসালিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য, বৃহস্পতিবার রাতে মোরসালিনকে তারাগঞ্জের খিয়ার জুম্মা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি 8,000 টাকা ঋণ পরিশোধের জন্য যোগেশ চন্দ্রের বাড়ি থেকে অর্থ লুটের পরিকল্পনা করে মোরসালিন। হত্যা করে স্বামী স্ত্রীকে। তবে পুলিশের দেয়া তথ্য মানতে পারছে না নিহতের পরিবার। সুষ্ঠু তদন্তের দাবি তাদের।
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেশ জুড়ে। হত্যা রহস্য উদ্ঘাটনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে মোরসালিন নামে এক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে মোরসালিনকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারে তল্লাশি চালানো হয় বাড়ির পাশের পুকুরে। এ সময় পুলিশ সুপার জানান, মোরসালিন বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী। আর্থিক সংকটের কারণে মাঝে মধ্যেই তাকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতে হয়। হত্যাকাণ্ডের 3 দিন আগে যোগেশ চন্দ্রের বাড়িতে কাজ নেয় মোরসালিন। পুলিশ সুপারের দাবি, 8,000 টাকা ঋণ পরিশোধের জন্য ওই বাড়ি থেকে অর্থ লুটের পরিকল্পনা করে সে। সেই পরিকল্পনা অনুযায়ী স্বামী স্ত্রীকে হত্যা করে মোরসালিন। 8,000 টাকা দেনা ছিল, এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট পূর্বে 3 দিন ধরে এখানে সে টাইলসের কাজ করেছিল। কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কুড়ালটা, যে কুড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে, সেই কুড়ালটা নিয়ে সে এই কাজটা করে। মোরসালিন পেশাদার খুনি নয় জানান পুলিশ সুপার। নিজ বাড়ি থেকেই তাকে গ্রেফতার করা হয়। যখন আমরা ওর বাসা থেকে নিছি, নেওয়ার পরে আপনার না হলো 3-4 ঘন্টা পরে সে বলছে যে এই সময় আমি বুঝছি যে এই ঘটনায় আমাকে গ্রেফতার করছে। তবে 8,000 টাকার জন্য এই হত্যাকাণ্ড এমনটা মানতে পারছেন না নিহতের পরিবার। সুষ্ঠু তদন্তের দাবি তাদের। তদন্তের কাজ এখনো তো শেষ হয় নাই, তদন্ত চলতে চলুক, শেষ পর্যন্ত কি রেজাল্ট আসে, কারা কারা জড়িত আছে উদাহরণ হোক। মোরসালিনের বাবা মাকে খুঁজে পাওয়া যায়নি বাড়িতে। জোড়া খুনের ঘটনায় তার গ্রেফতারের খবরে হতবাক বোন ও এলাকাবাসী। তার যথাযথ প্রমাণ থাকে সে যে খুন করছে, এরকম যদি প্রমাণ থাকে তার অবশ্যই শাস্তি হবে। আমরা শুনিয়ে তো অবাক যে কোন ঘটনা। গত রোববার তারাগঞ্জের পূর্ব রহিমাপুরের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মামলা করেন তার ছেলে শোভন চন্দ্র রায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পৃথিবীর কোনো শক্তি আগামী নির্বাচন বানচাল করতে পারবে না, এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত করতে যান তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরই মধ্যে বইছে নির্বাচনী আমেজ। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন প্রেস সচিব। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে জানেন, আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় ব্যানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে। চাঁদপুরের 2টি আসনে মনোনয়ন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা। প্রার্থী পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরা। তৃণমূলের কর্মীরা বলছেন, দলীয় কোন্দল নিরসন না হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের ফলাফলে। বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পরপরই উত্তাপ ছড়ায় চাঁদপুরের ফরিদগঞ্জে। মনোনয়ন পরিবর্তনের দাবিতে আন্দোলনে নামেন দলের একাংশের নেতাকর্মীরা। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাঁদপুর 4 আসন। এখানে প্রাথমিকভাবে দলের মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি হারুনুর রশিদ। কর্মী সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা। এতে প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দল। ঐক্যবদ্ধ না হলে আসন্ন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ধানের শীষ, এমনটাই বলছেন তৃণমূলের কর্মীরা। যেহেতু দুজন দুই দিক থেকে দলীয় একটা মনোনয়ন পাওয়ার বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করছে, সেখানে অবশ্যই দলের একটা সমস্যা হয়। আমরা ব্যক্তি নির্বাচন করব না, আমরা ধানের শীষের নির্বাচন করবো ইনশাল্লাহ। হয়তো 2-4 মান অভিমানে এদিক সেদিক থাকতে পারে, এটা অচিরেই এটা কেটে যাবে। এবং অনেক নেতাকর্মী অলরেডি আমার সাথে যোগাযোগ করছে এবং অলরেডি ফিরে আসছে তারা। ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়।
দলীয় মনোনয়ন নিয়ে চাঁদপুর 2 আসনেও বিভক্ত হয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর জালাল উদ্দিন। এতে ক্ষোভ ছড়িয়েছে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, জেলা বিএনপির সহসভাপতি এম শুক্কুর পাটোয়ারি ও ড্যাব নেতা সরকার মাহবুব আহমেদ শামীমের কর্মী সমর্থকদের মধ্যে। নানা কর্মসূচিও পালন করছেন তারা। নমিনেশন দেওয়ার পর থেকে বিএনপি কিছু গায়েবী মামলা দেওয়া হচ্ছে, তো আমরা যাতে এগুলা এই মামলা হামলা না হয়, যদি হাইকমান্ড এটা ঐক্যটা সৃষ্টি করতে না পারে, এখানে একক প্রার্থী দিয়ে যদি বিএনপিকে এক রাখতে না পারে, অবশ্যই এটা দলের প্রবলেম হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি হুকুম করেন, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, নিশ্চয়ই জানুয়ারি মাসে চূড়ান্ত মনোনয়নের সময় আমাদের দল এটা পুনর্বিবেচনা। বিএনপির লোক যারা, দানের শেষের লোক যারা মতপুর উন্নয়ন চান, যারা তারেক রহমান সাহেবকে পছন্দ করেন, এই যে লোক একজনও আমার বাইরে নাই। দল চূড়ান্তভাবে মনোনয়ন ঘোষণা করলে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এমন প্রত্যাশা জেলা বিএনপি সভাপতির। যেহেতু সময় এখনো শেষ হয়ে যায় নাই, সে কারণে অনেকেই এই 2 আসনে অনেকেই চেষ্টা করছে যে আমাকে যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। এটা একটা আসলে প্রতিযোগিতার অংশ, এটা কোনো প্রতিহিংসার কোনো পার্ট না। 2টি আসনেই নিয়মিত গণসংযোগ করছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। জামায়াত ইসলামী ইতিমধ্যে যে একটি গণভিত্তি রচনা করতে সক্ষম হয়েছে এবং সেই সক্ষমতার কারণে এখন জামায়াত ইসলামী নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের সকল কিছু করতে সক্ষম। এদিকে চাঁদপুরে এ পর্যন্ত 3টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির 6ষ্ঠ দিনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি সেখানে চলে যাচ্ছি। এই ইয়াং জেনারেশনের এই যারা এটার সাথে ইনভলভ হচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি, কাজে সেটার উপরে কাজ হচ্ছে। আসে এবার আরেকটি কথা বলি, আমাদের বহু ছাত্রছাত্রী আছে, ইভেন আমি এখানকার ইউকের একটা ঘটনা বলি। কয়েক বছর আগে বিবিসিতে আমি নিউজ দেখছিলাম, তখন বিবিসিতে এই নিউজটা হঠাৎ করে আসলো। ওরা একটা গ্রাম দেখাচ্ছে বিবিসি, এবং গ্রামে ছোট একটা ফ্যামিলিকে দেখাচ্ছে, ফ্যামিলিতে 2 ভাই বোন। ওরা হোমওয়ার্ক করার জন্য, এখানে তো যেহেতু অনলাইনেই ম্যাক্সিমাম কাজ হয়, বাচ্চাদের হোমওয়ার্ক অনলাইনে তারা করতে পারে, তো তাদের হোমওয়ার্ক করার জন্য প্রতিদিন তারা 2 মাইল প্রায় হেঁটে যায় তার নানি বাড়িতে। কেন নানি বাড়িতে হেরে যায়? তার বাচ্চা দুটার যে বাবার বাড়ি বা তাদের যে বাড়ি, সেখানে ওয়াইফাই সাপোর্টটা নেই, ওই এরিয়াতে নেই, নানির বাড়িতে আছে, সেই জন্য তারা সেখানে হেঁটে যায়। ঠিক আছে, এটা হচ্ছে তাদের দেশের বিষয়। আমাদের দেশে এরকম অনেক বিষয় আছে, অনেক সমস্যা আছে, এবং আমাদের যে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে আমাদের বহু ছাত্রছাত্রী আছে যাদেরকে অনলাইনে কাজ করতে হয়, হয়তো প্রপার ওয়াইফাই বা অনলাইন সুবিধা তারা পাচ্ছে না। আবার ওয়াইফাই বা অনলাইনে যে ডাটা, যেটা বাংলাদেশি বোধ হয় এমবি বলে বিষয়টাকে, এইটি কোয়াইট কস্টলি। এটি কস্টলি হওয়ার কারণে অনেকের জন্য এফোর্ড করতে পারে না, তাদের কাজ সবসময় তারা ঠিক করে উঠতে পারে না। এদের জন্য আমরা একটা সুবিধা তৈরি করতে চাইছি। কি সুবিধা? নিশ্চয়ই বাই নাও তোমাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আলোচক বৃন্দ, যে এই সাবজেক্ট উপস্থাপন করেছে। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, হল বা লাইব্রেরিগুলিতে, বিভিন্ন ইম্পর্টেন্ট পাবলিক প্লেসগুলোতে, বিভিন্ন ভালো ভালো ক্যাফেটেরিয়াগুলোতে আমরা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করতে চাই। এখন অনেকেই তোমরা বলতে পারো ফ্রি ওয়াইফাই বলে তো দিবেন কি? হ্যাঁ, দেব। একদম ফ্রি বলতে কিছু নাই। নর্মাল যেটা সিস্টেম আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, তুমি যখন কোথাও যাবে, কোনো হোটেলে যাবে, কোনো জায়গায় যাবে, ফ্রি ওয়াইফাই তারা দেয়, একটা সিস্টেম আছে কিভাবে লগ ইন করতে হবে, কিছু ইনফরমেশন চাই, সেটা। তারেক রহমানের বক্তব্য শুনছি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন মাদারীপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া। সকালে গণসংযোগ শেষে পৌরবাজার এলাকায় পথসভা করেন তিনি। বলেন, দলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় তাকে মূল্যায়ন করা হয়েছে। এছাড়া দলের জন্য নিজের সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন তিনি। এ সময় সুন্দর স্বাভাবিক জীবন করতে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। পথসভায় জেলা
বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা সহজ সরল মানুষ সহজ সোজাভাবে থাকবো। ধানের শীষের বিজয় আনার জন্য যত প্রকারের কাজ আছে আমি তাই করবো। গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন 6 জন। সকালে সদর উপজেলার চর সুকদাইল গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গতরাতে বাবুল মোল্লার পক্ষের আহমদ মোল্লা ও হাফিজ মোল্লাকে প্রতিপক্ষ পারভেজ মোল্লার লোকজন মারধর করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এই ঘটনার জেরে আজ সকালে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ হন 6 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গ্রাম বাংলার ঐতিহ্য শীতের সকালের মিষ্টি খেজুর রস। শীতের শুরুতেই খেজুর রস সংগ্রহের চিরাচরিত সেই দৃশ্যের দেখা মিলছে নাটোরে। গাছ কাটা, রস সংগ্রহ আর গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার গাছিরা। স্বাদ ও মান ভালো হওয়ায় এখানকার গুড়ের চাহিদাও বেশ। কুয়াশায় মোড়া ভোর, প্রকৃতিতে নিজের আগমনী জানান দিচ্ছে শীত। আর শীতের সাথে জড়িয়ে আছে গ্রাম বাংলার ঐতিহ্য, খেজুর রসের উষ্ণতা, মিষ্টি গুড় আর পিঠাপুলির পসরা, বাঙালির অবিচ্ছেদ্য ভালো লাগা। এই মৌসুমে পূব আকাশে সূর্য উকি দেওয়ার আগেই ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। সারি সারি খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য কাটা হয় নিপুণ দক্ষতায়। ঝুলন্ত মাটির হাঁড়িতে জমা হতে থাকে অমৃতসম খেজুর রস। আমাদের এই খেজুর গাছটা পরিচর্যা করি কাতি মাস থেকে। অগ্রহণ মাসে এসে আমরা এই খেজুর গাছে হাঁড়ি দেই। ফজরে নামাজের পরে থেকে আমরা গাছের রস নামাইতে লাগিয়ে আমরা গাইছি। আমার 2 ছেলে দিয়া 135টা গাছের রস নামাই। এই রসগুলি নিয়ে আবার জাল করতে হয়। জাল করার পরে কত গুণ হয়। সময় মতো রস সংগ্রহ করে নিয়ে যান গাছিরা। এরপর শুরু হয় জাল দেওয়ার কাজ। গনগনে আগুনে ফুটিয়ে তৈরি হয় সুস্বাদু গুড়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবার কেজি প্রতি গুড় বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা দরে। সুন্দর ভাবে জাল করি, যেটা মানে কোনো কেমিক্যাল মুক্ত আর কি তৈরি করা হয়। খেজুরের রস দিয়ে এবং গুড় দিয়ে অনেক ধরনের পিঠা তৈরি করি, যেমন কুলি পিঠা, ভাপা পিঠা। এরপর আবার বেরিয়ে পড়েন গাছিরা। ভালো মানের রস সংগ্রহে সন্ধ্যা পর্যন্ত গাছের পরিচর্যা করা হয়। রসের ক্ষীর, পায়েস আর নানান রকম পিঠা দিয়ে চলে শীত উদযাপন। রস জাল দিয়া গুড় বানায়, তারপরে আবার গাছ লাগাবো। আমার এই গুড়ে কোনো ভেজাল নেই। আমরা বিকালে গাছ লাগাই, 1 ফুট 1 ফুট করে রস পড়ে। রস পড়ে পড়ে যেরকম জমে, ওরা কনকনি শীতের মধ্যে খুব ভরে উঠে যায়, রস পাইলে আসে। গুড়ের গুণ মান ঠিক রাখতে তৎপর স্থানীয় প্রশাসন। ভেজাল রোধে কঠোর নজরদারি রয়েছে বলে জানান জেলা প্রশাসক। শুধু দেশেই না, বিদেশেও এটার কনজিউমার আছে। আমাদের এই গুড়ের যে গুণগত মান, এটি অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যারা এটার অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে। কার্তিক মাস থেকে শুরু হয়ে ফাল্গুন পর্যন্ত চলে খেজুর গাছ থেকে রস সংগ্রহ আর গুড় প্রস্তুতের কর্মযজ্ঞ। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর নাটোরে 3,21,540টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ হবে। 7,000 মেট্রিক টন গুড় তৈরির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।